সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক শফিকুল আলম আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। সমকালের শিরোনাম হচ্ছে ক্ষমতার পুঁজিতে ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির, রেলওয়ের 713 কোটি টাকার বাচ্চা প্রকল্প। মানবজমিন, বেনজির কথা বলতেন বন্দুকের ভাষায়, তদন্তে নেপালে গোয়েন্দা দল। আমাদের সময় বছর বছর সড়কে টোল বানানোর আয়োজন, দুদকে উপস্থিত না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বেনজির। কালবেলা ত্রিমুখী চাপে বাজেট ব্যবস্থাপনা, লক্ষ্য হবে স্থিতিশীল অর্থনীতি। আজকের পত্রিকা শত স্টেশনে থামে না ট্রেন, সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপি ভক্তরা। দেশ রূপান্তর ঝুঁকিতে 15,000 কোটি, সুখবর নেই ব্যবসা কর্মসংস্থানে। সময়ের আলো, অতলান্তিকা পারে চার ছক্কার মহোৎসব, স্বাগতিকদের সঙ্গে শিরোপার আড়ি। খবরের কাগজ, মালয়েশিয়া যাওয়া হলো না 40,000 কর্মীর, উদ্বোধনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে নয় ওয়েস্ট ইন্ডিজে। সংগ্রাম, এক দশকে যেভাবে আলোচনা সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন বেনজির, ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আলোকিত বাংলাদেশ, ভোটার বাড়ানোর লক্ষ্য নয়, সুষ্ঠু ভোটের নেতৃত্বে ইসি। বিশ্বের পুষ্টি পরিস্থিতি উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। করতোয়া অবশেষে নড়েছে টনক, বেনজিরের অপেক্ষা করবে দুদক। দৈনিক বাংলা, আজিম হত্যা মামলা ভারতে, সেখানেই তদন্ত হবে। রোহিঙ্গা সংকট সমাধানের সমন্বিত প্রচেষ্টা নিন। দি বিজনেস স্ট্যান্ডার্ড, রেভিনিউ সাবসিডি ইনফ্লেশন, কি ফিসক্যাল কনসার্নস ফর গভর্নমেন্ট। বেনজিরের খবরই শিরোনামে। হ্যাঁ, এখন যে শিরোনামটা দেখছি, সমকালের শিরোনামটা হচ্ছে যে ভাওয়ালের একটা রিসোর্ট আছে, ভাওয়াল রিসোর্ট। সেই রিসোর্ট হলো উনি, এটার মালিক তিনি। ক্ষমতার পুঁজিতে, তার মানে ক্ষমতা থাকা অবস্থায় যে টাকা পুঁজিতে কিনেছেন। আপনি কিভাবে দেখেন? এটা তো মানে ওনার যেগুলো বের হচ্ছে, এটা তো মানে আশ্চর্য জিনিস। প্রত্যেকটা যে ওনার কিছু জমি ক্রোপ করা হয়েছে, একটা চিন্তা করেন যে একটা সরকারি কর্মচারীর পক্ষে বাংলাদেশের কনটেক্সটে 1 বিঘা জমি কিনাই টাফ। আপনি যদি সত্যিভাবে আপনি সৎ যদি থাকেন, কিন্তু সেখানে মানে 100 বিঘা জমি আসছে, ভাওয়াল রিসোর্ট চিন্তাই করা যায় না। তারপরে কালকে সমকালে দেখলেন যে একজন জার্নালিস্ট শফিকুর রহমান, খুবই রেসপেক্টেড জার্নালিস্ট, ওনার টিভি কেড়ে নেওয়ার যে এমপিও তো বটে, এমপিও বটে, এই যে মানে একটা মানে দুর্বৃত্তায়নের একটা, ঠিক না, মানে বাংলাদেশের সবচেয়ে যার কাছ থেকে আমরা মানে বাংলাদেশের সমস্ত ইনভেস্টিগেশন তা পুলিশ করে, ঠিক না, যে যার কাছ থেকে ইনভেস্টিগেটিভ এজেন্সি হচ্ছে পুলিশ, যার কাছ থেকে আমরা সততার সবচেয়ে হাইয়েস্ট এটা আশা করি, এখন দেখা যাচ্ছে সেখানে গলত। আর ওনার তো এখন দেখা যাচ্ছে যে মার্কেটে যেটা আমরা শুনছি যে উনি তো দেশেই নাই, কেউ কেউ বলছেন উনি সিঙ্গাপুর হয়ে কাগজে ছাপা হয়েছে তো 4 মে তিনি চলে গেছেন। তাহলে আপনি প্রফেসর ইউনুসকে আপনি বলছেন যে আপনি কোর্টের অনুমতি ব্যতি রেখে আপনি বাইরে যেতে পারবেন না। একটা নোবেল লরেট 2006 সালে উনি নোবেল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই জায়গায় তার জন্য আপনি একটা রুল, আর উনি আমরা জানছি যে ওনার বিরুদ্ধে যেহেতু এই কথাগুলো আসছে যে উনি যে কোনো মুহূর্তে ফ্লাই, তো আপনারা এটা করবেন না। জমি ক্রোকের সাথে তো এই আদেশও আসা উচিত ছিল যে না, ওনার বিদেশে যাওয়াটা বন্ধ করো। সম্ভবত আদেশ আসছে পরে, উনি আগে দেশ চলেছেন। বাট আদেশটা এটা তো বোঝা যাচ্ছিল যে ওনার এগেনস্ট এটা তো গত মাসেই, মানে এই মাসের অনেক আগেই তো এটা করা যেত। আপনি যখনই হাই প্রোফাইল কোনো টার্গেটকে ওনারা ইনভেস্টিগেট করবেন, দুটো বিষয়, একটা হচ্ছে টাকা তুলে নিয়ে গেছেন সব, এই সুযোগও দেওয়া হয়েছে, এটা একটা। আর একটা হচ্ছে যে উনি দেশ ছাড়ার ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। আর সবচেয়ে বড় কথা হতো ওনার, তাহলে ওনার কিছু বিশ্বস্ত সোর্স আছে যারা ওনাকে টিপ আপ করছেন, অবশ্যই, যে আপনি স্যার এটা কিন্তু হতে যাচ্ছে, আপনি কিন্তু থাকবেন না। তো এটা তো আপনার জানা জিনিস যে একটা পাওয়ারফুল, ওনার তো এখনো পাওয়ারফুল ফ্রেন্ড আছে যারা ওনাকে হেল্প করছেন। তো পাওয়ারফুল ফ্রেন্ডরা যাতে ওনাকে হেল্প না করে দেয়, তাহলে সেক্ষেত্রে তো ওনার বিদেশ যাত্রায় আগে ওনার উপরে কিন্তু আমেরিকান স্যাংশন আছে। তো এই অবস্থায় উনি কোন দেশেতে থাকবেন রাশিয়া ছাড়া?
এখন যেটা হয় কি যে যারা স্যাংশনের থেকে অনেকেই দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আছে যে যেমন এখন নতুন ডেস্টিনেশন হচ্ছে দুবাই, আবুধাবি, ওইখানে অনেক কিছুই লক্ষ্য করে না। ওরা চায় যে আপনি তার ইলিসিট ভাবে যে মানিটা আসছে সেটা নিয়ে এসে আপনি এখানে থাকেন। পুরো এটার একটা হাব হয়ে দাঁড়িয়েছে। আপনি সেন্ট্রাল এশিয়ায় দেখবেন যে বড় বড় যারা ডিকটেটর তাদের ছেলে মেয়ে বউ তারা ওইখানে রাখছেন। তো জায়গাটা তো ওই রকম একটা জায়গা নিচ্ছে। ইভেন এই রিজনের হাঁসমানির মূল জায়গাটা ওইখানে। তো এইগুলো তো তৈরি হচ্ছে। ইভেন আপনি সিঙ্গাপুর কতটা কড়া ভাবে দেখে না তো। মানুষ যখন দেখে যে আপনার অনেক টাকা আসছে, তার ইকোনমি তো সমৃদ্ধ হচ্ছে, তার ইকোনমি সমৃদ্ধের জন্য তখন সে চোখ বন্ধ করে রাখে। এইগুলো দেশের জন্য তখন চোখ বন্ধ করে রাখাটাই তার ফিনান্সিয়াল এক ধরনের গেম। এখন আপনার কাছে আমার জানার ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে বেনজির একাই ছিলেন? অবশ্যই না। বেনজিরের সাথে তাদের ব্যাপারে তো কিছু হচ্ছে না। তা এটাও তো ঠিক। বেনজিরের ব্যাপারে আপনি যদি শুদ্ধি বিবেচনা করবেনই, অনেকের এগেনস্টই তো করা উচিত। আর যারাই সাসপিশনের মধ্যে আছে, বেনজির তো একা ছিলেন না, তার অনেক বিজনেস পার্টনার ছিলেন। হ্যাঁ, উনি তো বোট ক্লাবে আড্ডা দিতেন, জানা তো যায় ওনার বিজনেস পার্টনার কারা। এটা এমন তো বিষয় না, এটা পুলিশ যদি সিরিয়াসলি তদন্ত করে এটা তো জানা কোনো বিষয় না। পুলিশ ইন্ডিয়ায় যে তদন্তে হেল্প করছে, হ্যাঁ, আমরা দেখেছি যে ক্রস বর্ডার বা গ্লোবাল তদন্ত পুলিশ করছে। তো এটা তো খুবই ঘরের খবর। এই জিনিসগুলো তো জানা উচিত ছিল পুলিশের। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে এই সমস্ত কি থাকার পরে আপনি কি করে মনে করেন যে সে নিজে 6 তারিখে কি উনি কোর্টে হাজির, কি দুদকের আদালতে হাজির হবে? এমন তো নাই, হাজির হওয়ার তো প্রশ্নই ওঠে না। এখন বলছে যে উনি যদি ওই 6 তারিখে দুদকের ডাকে সাড়া না দেন যৌক্তিক কারণে, তাহলে তো তিনি তার পক্ষে যে আইনি সুবিধাটা তিনি পাবেন না। এখন তো আপনি যদি ওনার ব্যাংকে যদি টাকাগুলো উনি উঠায় ফেলেন, তাই তো রিপোর্ট। তারপরে আবার একটা টিভি দেখলাম যে উনি ইভেন দুবাইয়েরও ওনার একটা ফ্ল্যাট বিক্রি করেছেন প্রায় 29 কোটি টাকা। একটা টিভিতে আসছে, আমরা সত্য মিথ্যা এখনো যাচাই করে দেখি নাই। তো তাহলে তো বোঝা যাচ্ছে যে উনি আসলে একটা লং টার্ম প্ল্যান নিচ্ছেন বিদেশে থাকার। তো সেই জন্য উনি যে সমস্ত জায়গায় ওনার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেগুলো উনি খালি করে উনি চলে গেছেন। হ্যাঁ, আর বাংলাদেশের থেকে তো আমরা দেখেছি গত 20 বছরে কত টাকা তো যাচ্ছে। আপনি কি ইচ্ছা করলে আমরা যারা অনেকে দেখবেন যে ইভেন যারা শিল্পপতি বা একটু সিনিয়র মানে ব্যাংকার বা অফিসিয়াল, তারা তাদের যে ছেলে মেয়েদেরকে যে বিদেশে পড়াচ্ছেন, তারা টাকাটা কিভাবে পাঠাচ্ছেন? এখানে তো অনেকভাবেই তো যাচ্ছে টাকা। তো ফলে বেনজিরের পক্ষেও যে টাকা পাঠানোটা খুব যে কষ্টকর ছিল তা তো না। বাংলাদেশে আপনি খুব মোটা চাঙ্কের টাকাও খুব দ্রুত পাঠানো যায়। যে সমস্ত ঘটনা শোনা যাচ্ছে, তো চিন্তা করলে তো উনি কত হাজার কোটি টাকার মালিক হলেন কিভাবে? তাহলে দেখেন উনি সিস্টেমকে ম্যানিপুলেট করেছেন। অবশ্যই ঠিক না? এটা তো চিন্তাই করা যায়। আপনি একটা কারের কণ্ঠের রিপোর্টে কিন্তু ছিল যে উনি কোন ধাপে কত টাকা বেতন পাচ্ছিলেন এবং কত টাকা। আর আপনি দেখেছেন তো কত কত কঠিন এখন একটা মধ্যবিত্তের জন্য একটা সেভিংসটা কত কঠিন। এবং কিছু কিছু রিপোর্টই আসছে যে সবাই আসলে ব্যাংকের টাকা ভেঙে তাদের প্রজাতন্ত্রের একজন কর্মচারীর যদি এত কি হইতে পারে, সম্পদ হইতে পারে, তাহলে অন্যদের অবস্থা কি? এটা নিয়ে তো আসলে সত্যিকার অর্থে যদি শুদ্ধি অভিযান, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই প্রশ্নগুলো তো উঠছে। এটা তো যৌক্তিক প্রশ্ন, এটা তো এমন না যে। যাই হোক, আমি দেখি একটু আমাদের পাশের বাড়িতে ভারতে কি হতে যাচ্ছে। ভারতের যে নির্বাচন, সেই নির্বাচনের 4 তারিখে রেজাল্ট হবে। আর নির্বাচন তো শেষ হয়েছে। বুথ ফেরত একটা জরিপ আছে, সাধারণত অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। তবে একটা ট্রেন্ড হচ্ছে যে 350টা আসন পাবে বিজেপি, আর 350-এর কংগ্রেস বলছে সাজানো নাটক। হ্যাঁ, না, এটা খুবই কেননা বিজেপি গত বছর বিজেপির যে অ্যালায়েন্সটা ছিল এনডিএ 353টা পেয়েছিল আর বিজেপি 303টা। তো এবছর যেই ট্রেন্ডটা ছিল, বিকজ
একটা হচ্ছিল যে ভোটার যে টার্ন আউটটা কম ছিল, ভোটার টার্ন আউট কম থাকার কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ হচ্ছিল যে ভোটারের এনথুসিয়াজম মোদির প্রতি হয়তো বা কমে এসছে। তো ফলে এক্সিট পোলে যেইটা দেখা যাচ্ছে, অনেকে কিন্তু যারা যে যোগেন্দ্র যাদব বা অনেকে যারা সিনিয়র যারা পোল স্পেশালিস্ট, তারা বলছিলেন যে না, বিজেপি হয়তো বা এবছর প্রায় 30টা সিটের মতো কম পাবে গত বছরের থেকে। হ্যাঁ, তারা 272-এর উপরে দেয়নি অনেকে। তো এক্সিট পোলে কিন্তু উল্টো চিত্র আসছে, এবং এমনও যেটা চিন্তাও করা যায় না, ওয়েস্ট বেঙ্গলেও আপনি এক্সিট পোলে মনে হচ্ছে যে বিজেপি মমতা ব্যানার্জিকে ফর দি ফার্স্ট টাইম বিট করবে, অথবা 50-50 কাছাকাছি হয়ে যাবে, 50-50 বা 2-3টা সিট, ও কেউ কেউ বলছে যে 2-3টা সিট বেশি পাবে। অবশ্য ওরা গেইন করছে ইভেন ইয়েতে উত্তরপ্রদেশে ওদের গত বছর ছিল 80টার মধ্যে 62টা, এই বছর, এবং এটা সবাই বলছে যে এর বেশি সম্ভব না, এর বেশি করা, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা 65টা পাচ্ছে এক্সিট পোল অনুযায়ী। তবে ইন্ডিয়ার এক্সিট পোল মানে যে বুথ ফেরতে দেয়, এটা নিয়ে অনেকের সন্দেহ আছে, কেননা ইন্ডিয়া এত বড় একটা দেশ, এটা কতটা ট্রুলি রিফ্লেক্ট হয় এই এক্সিট পোলে, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো আমরা আসলে 4 তারিখের আগে অ্যাকচুয়াল পিকচার পাবো না। বাট যদিও একটা জিনিস কি, অলমোস্ট এভরিওয়ান যারা ইন্ডিপেন্ডেন্ট বা যারা প্রো মোদি টেলিভিশন চ্যানেলগুলো, সবাই কিন্তু বলছে যে এনডিএ এবং বিজেপি মিলিয়ে ওদের 350-এর বেশি পাবে। আর 350-এর বেশি পাওয়া মানে হচ্ছে এটা বোঝানো যে মোদির প্রতি ইন্ডিয়ান জনগণের আস্থা ঠিকই আছে, অটুটই আছে। যদিও মোদি চাচ্ছিলেন 400, হ্যাঁ 400 চাওয়ার কারণে ওদের যেটা একটা মানে ইন্ডিয়ার মুসলিমদের ভয় হচ্ছিল যে যদি মোদি 400 পায়, যদি অ্যাবসলিউট মেজরিটি পায়, তাহলে ইন্ডিয়ার সেকুলার যে কনস্টিটিউশন সেটা মোদি চেঞ্জ করবেন, এটা হিন্দু রাষ্ট্র হিসাবে ইনি এটা ডিক্লেয়ার করবেন। এই অবস্থা। আমরা জানি মালয়েশিয়া একটা নতুন সংকট বাংলাদেশের সামনে। মালয়েশিয়া যাওয়া বন্ধ হয়ে গেছে এবং 40,000 কর্মী যারা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তারা যেতে পারলেন না। আর এর পিছনে তো জানিনি কারা জড়িত। আমি খবরের কাগজে শিরোনাম দেখছি, মালয়েশিয়া যাওয়া হলো না 40,000 কর্মীর। এটা খুবই স্যাড জিনিস। আমরা 1976 সালের থেকে আমরা লার্জ স্কেলে বিদেশে লোক প্রেরণ করছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা এই যে সমস্যাগুলো, এই যে ম্যান পাওয়ার যে ম্যানিপুলেটর যারা রিক্রুটমেন্ট করেন এবং যারা যেই টাকায় রিক্রুটমেন্ট যে কস্টটা সেটা আমরা রাখতে পারি না, ফলে একটা পুরো কার্টেলের কাছে ম্যান পাওয়ারটা চলে যায়। ইভেনচুয়ালি যেটা হয় যে মালয়েশিয়া বা অন্যান্য দেশগুলো যারা সত্যিকার অর্থে চায় যে সমস্ত ওয়ার্কার তাদের দেশে যাচ্ছে তাদের রাইটসকে প্রোটেক্ট করার জন্য, তারা বুঝে যে না, বাংলাদেশের মতো থেকে যারা বাংলাদেশের যে পুরো ম্যান পাওয়ার সিস্টেমটা, ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সিস্টেমটা আসলে গুটি কয়েক লোকের হাতে, তারাই ম্যানিপুলেট করেন। এবং এই ওনারা যে এটা হার্শ মেজারটা নিয়েছেন, আমার মনে হয় অনেকটা কারণ হচ্ছে যে একে তো অবশ্যই অনেক লোক ওনারা নিয়েছেন, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ আমরা ডিসপাইট আমরা অনেক চেষ্টা করেও আমরা এই জায়গাটাকে ট্রুলি রেগুলেটেড করতে পারি। এর সাথে জড়িত 4 জন এমপির নাম ছবি সহ ছাপা হয়েছে, এটা তো কোনো অ্যাকশন তো দেখছি না। না, কোনো অ্যাকশন নাই। আপনি পাপুলের কথা চিন্তা করেন না, পাপুলকে নিয়ে তো যেই পুয়েতে যেই হলো, সে তো এখানে যেই রিপোর্ট আমরা পড়েছি, অলমোস্ট সে এমপির পোস্টটা সে কিনে ফেলেছিল লিটারেলি। এটা তো এক ধরনের কেনাই, পারচেজ না। এখন আরো যেই এমপিদের কথা আসছে, কয়েকজন তো খুবই রেসপেক্টেড, হ্যাঁ, তারা তো এটা প্রতিবাদও জানান নাই। মানে তাহলে আপনি বুঝেন যে কতটা ডিপ রুটেড এই ম্যান পাওয়ার সিস্টেম। মানে একটা ছেলের যে মালয়েশিয়া যাবে, তার খরচ হওয়ার কথা ঊর্ধ্বে 70-80 হাজার টাকা, দেখা যাচ্ছে তার কাছ থেকে নেওয়া হচ্ছে 5.5 লক্ষ 6 লক্ষ টাকা। ইউ নেভার নো। তারপরেও তো সে যেতে পারছে না। 40,000 লোক, তা আপনি যদি 6 লাখ টাকা করে ধরেন, কত টাকা? সেই দেশ রূপান্তর একটা শিরোনাম আছে, সুখবর নেই ব্যবসা কর্মসংস্থানে 2024-2025 বাজেটে। যে বাজেট আসছে, বাজেটের চেহারা কেমন হবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হচ্ছে যে বাজেট খুবই
এইবার তারা চাবেন যে স্পেন্ডিংটা খুবই কমাতে, স্পেন্ডিংটা কমে, সরকারি স্পেন্ডিংটা কমিয়ে যতটা রেভিনিউ, কারণ আমাদের রেভিনিউ যেটা আমরা প্রজেক্টেড করছিলাম যে এত এত ইনকাম হবে, সেটা হয় নাই। আমাদের রেভিনিউ ইনকামটা আমরা ডিসপাইট অনেক চেষ্টা করে হচ্ছে না। মানে IMF আমাদেরকে বলছে বা খরচ কমিয়ে এটা মোকাবেলা করা যায় কিনা, কিন্তু এতে যেটা হয় যে সেটা মানে সরকারি যদি আপনি খরচটা কম হয়, তাহলে যেটা হয় যে রুরাল এরিয়ায় বা অনেক জায়গায় কর্মসংস্থান কম হয়, এতে আরও এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ইকোনমিতে। আপনি অনেক ক্ষেত্রে যখন ইকোনমির অবস্থা খারাপ, তখন গ্লোবালি অ্যাকসেপ্টেড নিয়ম হচ্ছে যে আপনি কত বেশি খরচ করতে পারবেন। কিন্তু যেটা হয়েছে যে আমরা IMF এর সাথে এক ধরনের তো আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়েছি, ফলে IMF চাচ্ছে একটা রকম সেটাকে মিট আপ করতে যে আমরা অনেক কিছুই আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। IMF চাচ্ছে যে আমাদের প্রতি বছর ট্যাক্স জিডিপি রেশিও 0.5 বাড়ানো, সেটা সম্ভব না আমাদের গিভেন দ্য সিচুয়েশন। সাথে যেটা আছে যে ইকোনমিক আমাদের আমরা গ্রোথটা সেইভাবে আমরা নিতে পারছি না। আর গ্রোথ না হওয়া মানে হচ্ছে আপনার চাকরির বাজারটা খুবই মন্দা, সেই জায়গাটা আমরা তো কিছুই করছি। আর প্লাস হচ্ছে যে ইনফ্লেশনটা এত হাই, মানে আপনি দেখবেন যে গত 2 বছর ধরে ইনফ্লেশন 9.5-10% মাঝামাঝি। দ্যাট মিনস আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামটা তো থাকছে না, আপনার ইনকামটা এরোডে হয়ে যাচ্ছে। যে লোকটা হয়তো বা 1 লাখ টাকা বেতন, খুবই বড় যে 1 লাখ টাকা, সেই কিন্তু আর 1 লাখ টাকা পাচ্ছে না, তার ইনফ্লেশনের কারণে তো তার ইনকামটা অনেক কমে যাচ্ছে। তো ফলে খুবই মানে অবস্থা ভালো না। এর মধ্যে রয়েছে IMF এর শর্ত। IMF এর শর্ত মানলে তো IMF এর শর্তে তো আমরা এই যে অলরেডি দেখছেন যে গতকালও আমাদের গতকাল পেট্রোলের দাম বাড়িয়েছে। আমরা গ্লোবালি যদিও আমরা দেখছি যে পেট্রোলের দাম খুব যে ম্যাসিভ বেড়েছে তা কিন্তু না, বেড়ে নাই, বরং আমি দেখলাম কাগজে যে পাকিস্তানে কমেছে। এই আমরা তো IMF এর অনেক কিছুতে আমরা নিতে বাধ্য হচ্ছি। আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়ে বাড়িয়ে যে জায়গায় নিয়েছে সেটা হচ্ছে এখন প্রায় 14-15-16%। যেটা হবে, এটার ভয় যেটা হচ্ছে যে আপনি যেই এত ফ্লাড যেগুলো তৈরি হয়েছে ঢাকায়, এটা বিকৃত হবে না। আপনি তো আগে যারা ফ্ল্যাট কিনতো, আপনি তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি আপনার সেভিংস থেকে দিচ্ছেন, আর বাকিটা আপনি বড় করছেন। আমার ভয় হয় যে মানে এই ফ্ল্যাটগুলো অবিকৃত থাকবে, আর ফ্ল্যাট অবিকৃত এটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে পত্রিকায় যেটা বিক্রয় হইবে বা বিক্রয় অ্যাপার্টমেন্ট বা কি, এগুলোর বিজ্ঞাপন বেড়ে গেছে, বাড়ার তো কথা। এবং এতে যেটা হয়, যেটা অন্যান্য অনেক দেশে হয়েছে, যে আপনি ইন্টারেস্ট রেট এত হাই হয়ে গেল, আপনি ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না, তখন এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো একটানা তারা ব্যাংক্রাফট হবে। সেক্ষেত্রে ওদেরও জব মার্কেটটা আপনি দেখবেন যে সংকুচিত হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? তাই তো দেখছি যে জবের মার্কেট খুবই ডিপ্রেসিং। তাহলে যে পরিস্থিতি, যে বাজেট, সেই বাজেটের যে চেহারাটা কি হবে এটা তো এখন থেকে অনুমান করা যাচ্ছে। আমার যেটা মনে হয় যে ওনারা চাচ্ছেন যে একটা ফিসকাল একটা ডিসিপ্লিন আনতে, যে করেই হোক। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ফিসকাল ডিসিপ্লিন আনতে হলে যেই ধরনের ইকোনমিক ম্যানেজমেন্ট আমাদের করার কথা ছিল গত 2-1 বছর, সেটা কি আমরা করতে পেরেছি কিনা, ঠিক না? আমাদের যে অনেক বছর 2 বছর ধরে আহসান মনসুর বা অন্যান্য যারা টপ ইকোনমিস্ট, তারা বলছিলেন যে 6-9 যে আমরা ইন্টারেস্ট রেজিম যেটাকে আমরা ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাকে অ্যাবলিশ, তারা বলছিলেন যে এটাকে সরাতে, অ্যাবলিশ করতে, ইন্টারেস্টকে রেটকে মানে তার মতো বাজার অনুযায়ী মার্কেট রেটে এটাকে ফিক্স করতে। সেটা তো আমরা করি নাই। এখন যেটা কাগজে কালবেলা শিরোনাম হচ্ছে যে ত্রিমুখী চাপে বাজেট ব্যবস্থাপনা। তো এই চাপ তো অন্যরকম মনে হচ্ছে, চাপ সব দিকের। আবার এদিক দিয়ে আপনি ধরেন যারা গভর্নমেন্টের লোন রিপেমেন্ট একটা ব্যাপার আছে। অবশ্যই আমাদের তো যেগুলো বড় বড় প্রজেক্ট আমরা নিয়েছিলাম, সেগুলো প্রজেক্টের ডেট সার্ভিসিংটা হয়তো বা কোনোটা এই বছর বা আগামী 2 বছরের মধ্যে শুরু হবে। আমাদের আপনার টোটাল ঋণ এখন $100 বিলিয়ন উপরে।
$100 বিলিয়ন প্রবলেম না যদি আপনার ইকোনমিক গ্রোথটা হয়। আপনার যদি গ্রোথ না হয় তখন যদি ঋণের চাপটা তখন অনেক, আপনার যদি ইনকাম প্রচুর থাকে আপনি ঋণ নেন অসুবিধা নেই, আপনি কেন আপনি একটা সার্টেন অ্যামাউন্ট আপনি প্রতি মাসেই দিতে পারছেন। আপনার ইনকাম যদি কমে থাকে আবার এদিক দিয়ে ঋণও বাড়ে, সেই ক্ষেত্রে তো আপনি বিপদে পড়বেন। অন্যান্য অনেক দেশে আছে যে তার ঋণের পরিমাণ তার পুরো ইকোনমির 120%, অনেক বেশি। তো তার সমস্যা হচ্ছে না, বিকজ সে তো ঋণটা সার্ভিস করতে পারছে, প্রতি মাসে তার এই যে মর্টগেজটা সেটা দিতে পারছে। তা আমরা যদি না দিতে পারি সেক্ষেত্রেই সমস্যাটা। আমার যেটা মনে হয় যে মানে এই ক্ষেত্রে গভর্নমেন্টের আরো মানে মানে ব্যাংকিং সেক্টরে যে ধরনের নৈরাজ্য আমরা দেখেছি সেই জায়গাটা আরো খুবই শক্তভাবে হ্যান্ডেল করা। স্টেবল ইকোনমি কি করে সম্ভব? স্টেবল পলিসি, আপনি স্টেবল পলিসি নেবেন এবং কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গায় আপনি বিশেষ করে ব্যাংকিংয়ে আপনি কোনো ধরনের কোনো যাতে অলিগার্করা কেউ যেন ইনফ্লুয়েন্স না করতে পারে। আপনি দেখেছেন জনতা ব্যাংকের মতো জায়গায় 7টা কোম্পানির কাছে 57% লোন, এবং এরা যদি হঠাৎ করে, এবং অনেকে হয়তো ভালোভাবে লোন দিচ্ছেও না, পেমেন্টও করছে না, তো আপনি দেশের সবচেয়ে বড় 2-3টা ব্যাংক যদি সিক হয়ে যায় তাহলে আপনি ইকোনমির উপর তো ইম্প্যাক্ট হবে। রাইট। আপনি জানেন যে এমপি আনার হত্যার অন্যতম সন্দেহভাজন আসামি সিয়াম, তাকে নেপালে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের গোয়েন্দারা এখন নেপালে পৌঁছে গেছেন। তো এই হত্যাকাণ্ডের ব্যাপারটাতে আপনি কি দেখতেছেন, কীভাবে মনে হয় কী হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আনোয়ারের নামে কিন্তু অনেকগুলো কেস ছিল। হ্যাঁ, আনার যেভাবে তাকে মারা হয়েছে সেটা তো অবশ্যই দুঃখজনক, কিন্তু কথা হচ্ছে যে এই যে ওইখানের একটা বড় চক্র এখানে কাজ করতেছে সোনা চলচলনে, এই জিনিসগুলো তো অনেক আগেই আমাদের জানা উচিত ছিল বা এইটারে ক্র্যাকডাউন করা উচিত ছিল, তো সেটা তো হয় নাই। বরঞ্চ আনার আমি মানে যেই রিপোর্টগুলো আসছে মনে হচ্ছে উনি আরো রিওয়ার্ডেড হয়েছেন। আর আনারকে ঘিরে যে মানে শিমুলের নাম আসছে, তারপর আজিমের যে 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 চক্রটা, এটা তো ভয়াবহ, এটা তো চিন্তাও করা যায় না। ওই এলাকার এমনিতেই কিন্তু আপনি দেখেছেন যে এক সময় ওইখানে নকশালবাদীরা ছিল, হালকা মাওয়িস্টরা ছিল। এখন দেখা যাচ্ছে এরা তাদের ইডিওলজিকে পাশ কাটিয়ে ওরা এখন যে যার মতো এক ধরনের ব্ল্যাক মার্কেটে থেকে কিভাবে টাকা কামানো যায় একটা কার্টেল তৈরি করে ইয়ে হচ্ছে, এবং এটারই একটা শিকার হয়েছে নানার, অথবা উনিও এদের কিংপিং ছিলেন, উই ডোন্ট নো। না, কিন্তু এই হত্যার তো জট তো এখনো খুলে নাই। হ্যাঁ, এটা জট খুলে নাই। আপনার কি মনে হয় খুব তাড়াতাড়ি জট খুলবে? এটার মানে অনেক ধরনের গল্প পাচ্ছি তো আমরা। আর জিনিস হচ্ছে যে যে লোকগুলো কথা বলছে বা যে লোকরা, তারা আসলে কতটুকু জেনে বলতেছে। হ্যাঁ, একজনকে আমরা ধরতেছি মনে হচ্ছে যে এই বুঝি তার কাছ থেকে সব সত্য জানা যাবে, কিন্তু আদৌ কি তার কাছে পুরো সত্যটা আছে কিনা আমরা তো জানি না। এটা আমার মনে হয় যে এটা ইট উইল টেক মান্থস বিফোর উই নো কি হয়েছিল, কেন ওনাকে ওরা খুন করলো। এবং আপনার খুন তো না, এটা এই খুনটার মধ্যে এক ধরনের খুব রাগের একটা বহিঃপ্রকাশ, যে আপনি মারেন নাই, তাকে টুকরো টুকরো করে এমন করে তাকে যাতে তার ইভেন টুকরো কোথাও পাওয়া না যায়, তাহলে আমি কি আপনার উপরে আমার কি ভয়াবহ রকমের একটা রাগ। আমাদের এটা বাংলাদেশের মানে ল অ্যান্ড অর্ডারের স্বার্থে যারা যারা এই এমপি আনার এর মৃত্যুর জন্য দায়ী সবাইকে চিহ্নিত করা উচিত, সবাইকে বের করা উচিত যে কারা কারা এটার সাথে ইনভলভ ছিল। তদন্ত কি সেদিকে যাচ্ছে? বাট তদন্ত যাক আর না যাক, এটা সিরিয়াসলি এটা এইখানে 1 ইঞ্চু ছাড় দেওয়া উচিত না। যারা যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা উচিত। ওয়েল, আমাদের দেশে তো মানে হত্যাকাণ্ড বা যে কোনো ঘটনা ঘটলে কদিন পরে আবার আর একটা ঘটে যায়, তখন দেখা গেলো যে এটাও ধামাচাপা পড়ে যাবে।
এটা তো একজন এমপি, সিটিং এমপি আমাদের পার্শ্ববর্তী দেশে তো গিয়েছে, অন্য এক দেশে যে এইভাবে এইভাবে হচ্ছেন, তাতে এটা তো আমাদের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে কি বলা হয়? এবং যে লোকগুলো মেরেছে বোঝা যাচ্ছে তারা আসলে বাংলাদেশি লোক, এমন না যে বলা হচ্ছে তাই। হ্যাঁ বলা হচ্ছে, কিন্তু এটা এমন না যে এটা এই জিনিসটা তাহলে কি ক্রস বর্ডার, তাহলে আমি যে বাইরে যাচ্ছি আমি তো ওইখানেও নিরাপদ না, ঠিক না? আমি যে ইন্ডিয়ায় যাচ্ছি, আমাদের তো প্রচুর লোক ইন্ডিয়ায় শপিং করতে যায়, তো ওইখানে যে একটা মেরে আসাটা তো কোনো এখন মনে হচ্ছে কোনো বিষয়ই না। এটা যদি সঠিক তদন্ত না হয়, না, এটা সঠিক তদন্ত অবশ্যই হওয়া উচিত, খুবই। ওয়েল, শেষের পর্যায়ে আমরা এই সব মিলিয়ে আমরা একটা মানে ভালো খবর তো নাই, একদিনও ভালো খবর পাই না। ভালো খবর, কালকে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলছে, ওয়ার্ল্ড কাপে আমরা আশা করি যে যাতে ভালো পারফরম্যান্স করে। কি যা দেখতেছি তাতে তো এটা আমাদের আশাটা তো থাকে, আশা থাকে, ঠিক ওই আশার উপরে আমরা বসে থাকবো, এছাড়া তো রাস্তা নাই। ওয়ার্ল্ড কাপে তারা পারফর্ম করুক, আমাদের যারা গিয়েছে, আমাদের নাজমুল হোসেন শান্ত এবং তার টিম, আমরা চাই যে এমন টিমের সাথে হারতেছে, আর যে হারাটা এটা তো চিন্তাই করে না। তারপর ইউএস এর সঙ্গে হারা মানেটা কি? না, ইউএস এর সাথে প্রথম কথা আমার মনে হয় যে কন্ডিশনেরও একটা বিষয় ছিল, যে ওরা কন্ডিশন বুঝতে বুঝতে একটু সময় নিয়েছে। হ্যাঁ, আমি আশাবাদী যে হয়তো বা ভালো রেজাল্ট করবে। উই ডোন্ট নো, আজকে ইন্ডিয়ার সাথেও দেখলাম যে অবস্থা ভালো ছিল না। হ্যাঁ, একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, বাট এগেন বাংলাদেশ তো আমরা, আপনি আশায় থাকেন, আমরা সবাই আশায় থাকি, এই আর কি। দেখা যাক। আজকের মধ্যে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে আপনার সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।